যখন শেখ সাহেবকে হত্যা করার 15 তারিখে তার একদিন কি 2 দিন পরে শেখ সাহেবের দলের সহসভাপতি আব্দুল মালিক উকিল বলেছিল ফেরাউনের পতন হলো। আমার বক্তব্য না, তার দলের সহসভাপতির পদ। তো তার দলের সহসভাপতি যদি কথা বলে, তো দেশের সাধারণ মানুষ 74 সালে যখন দুর্ভিক্ষ হলো, আমি নিজের মানুষের লাশ চোখে রাস্তাঘাটে পড়ে থাকতে দেখেছি অনাহারে। বাসায় আমি দেখেছি আমাদের বাসায় ভাতের মার ভিক্ষা করতে এসছে। রংপুরে কুড়িগ্রামে বাসন্তী নামে এক যুবতী, কাপড় নাই, এত অভাব, এই মাছ মারা জাল দিয়ে সে লজ্জা নিবারণ করছে। এই পত্রিকার ছবি এসছে এগুলো। সেই সময় শেখ সাহেবের ছেলেকে হীরার মুকুট পরিয়ে বিয়ে করিয়েছে। তো জনগণের যদি কথা বলেন আপনি, তাহলে এরকম কীভাবে হয়? তো তখন দেশকে মুক্ত করেছে কারা? সেনাবাহিনী মুক্ত করেছে। আবার 3রা নভেম্বর 1975-এ কিন্তু একটা ভারতপন্থী পাল্টা বিদ্রোহ হয়েছিল, কাউন্টার কু হয়েছিল, যেটা খালেদ মোশাররফ যেটা জড়িত ছিল বলে বলা হয়। এরপরে কিন্তু আবার 7ই নভেম্বর 4 দিন পরে কিন্তু আবার এই সেনাবাহিনী ওটাকে দমন করে জেনারেল জিয়াকে ক্ষমতায় নিয়ে আসলো। তবে আমি যেটা জানি, আমি পড়েছি আমি এটা, সেটা হলো যে সেনাবাহিনী যখন ওনার বাসায় যায় তখন ভিতর থেকে প্রথম ফায়ার এসছে। প্রথম কথা হলো যে ভিতর থেকে অস্ত্র রাখাতে অবৈধ, এই ধরনের কারো বাসায় কোনো অস্ত্র রাখার কোনো অনুমতি নাই, কোনো লাইসেন্সই দেওয়া হয় না। ব্যক্তিগত অস্ত্র যেটা রাখার অনুমতি দেওয়া হয় এটা হলো 0.38 বোর পর্যন্ত, এটাকে এনপিবি বলে, নন প্রহিবিটিভ বোর। এর বাইরে বেশি বড় কোনো অস্ত্র রাখার, যেমন অটোমেটিক বন্দুক রাখার কোনো সুযোগই নেই, কোনো সুযোগই নেই, কোনো অনুমতি কাউকেই সরকার দেবে না। তো তার বাসায় অস্ত্র আসলো থেকে। তো তারাই ভিতর থেকে প্রথম ফায়ার করেছে, আর্মি তখন ফায়ার ব্যাক করেছে। তো মুজিব বাহিনী বলতে যাবো, যখন বাহিনী টাহিনী তো ছিল না, তারা 2 ভাই মিলে, যদি বড় 2 ভাই মিলে কামাল জামাল মিলে যদি বাহিনী হয় সেটা ভিন্ন কথা। জামাল তো তাকে মিলিটারিতে ইংল্যান্ডে মিলিটারি একাডেমি পাঠিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ছিল। তো তো তখন কিন্তু ওই সেনাবাহিনী রক্ষা করেছে। এরপরে আপনি দেখেন এরশাদ সাহেবের যখন পতন হলো ওই 1990 সালের ডিসেম্বরে, তখন কিন্তু এরশাদ সাহেব জেনারেল নুরুদ্দিন তৎকালীন সেনাপ্রধান ওনাকে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছেন। সেনাবাহিনী কিন্তু ক্ষমতা নেয়নি, নিলে দেশের ইতিহাস অন্যরকম হতে পারত। না নেওয়ার ফলে এরশাদ সাহেব পতন হলো। 91 সালে দেশের প্রথম, আমার বাবা যে কেয়ারটেকার ফর্মুলা দিয়েছিলেন 1983 সালে, সেই ফর্মুলা অনুযায়ী প্রথম এই দেশের নির্বাচন হলো, সুষ্ঠু নির্বাচন হলো। তো ওইটাও সেনাবাহিনীর জন্য সফল হয়েছে। এই দেশের যত রকমের প্রাকৃতিক দুর্যোগ সবখানে সেনাবাহিনী মোতায়েন হয়েছে। যত নির্বাচন সেনাবাহিনী মোতায়েন হয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করছে। আপনার ঢাকা শহরে আমি দেখেছি পানি বিতরণ করছে সেনাবাহিনী, ট্রাফিক নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী, বাঁধ রক্ষা করছে। আমি নিজে করেছি জামালপুরে, আমি তখন ঘাটাল ক্যান্টনমেন্টে ছিলাম অধিনায়ক। আমার ব্যাটালিয়ন গিয়ে জামালপুরে সরিষাবাড়ি, যেটা আপনার ওই যে বিএনপির মন্ত্রী ছিল আনোয়ার কবির তালুকদার, ওনার এলাকা, ওখানে নদীতে বাঁধ ভেঙে শহরে পানি ঢুকে যাচ্ছিল। আমার সৈনিক গিয়ে এখন দিন রাত কাজ করে আমরা রক্ষা করেছি। উত্তরবঙ্গে আপনার গৃহায়ন প্রকল্প করছে। সেনাবাহিনীর সব কিছু জড়িত, এবং কোনো দিন কেউ বলতে পারবে না সেনাবাহিনী জনগণের সাথে জড়িত হয়েছে। এই সরকার শেষের দিকে এসে সেনাবাহিনী কিন্তু একটা দুটো অঘটন ঘটিয়েছে। একটা 54-55 বছরের ইতিহাসে সরকার অন্যায় একটা কাজ করেছে, যেন সেনাবাহিনীতে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি 5ই আগস্টের অভ্যুত্থান কখনো এই পতন কোনো দিন সম্ভব হতো না যে সেনাবাহিনী জনগণের পক্ষে না থাকতো। এদেশের ইতিহাস বদলে যেত। সুতরাং সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নেই। কয়েকজন অসাধু অফিসার থাকতে পারে, আমরা তো এই অফিসাররা তো এই সমাজেরই প্রোডাক্ট। যারা সেনাবাহিনীকে সমালোচনা করে তারা ভারতের প্রোপাগান্ডার শিকার হয়ে অনেকেই করেন বলে আমার আশঙ্কা। আর ওনারা অ্যাকচুয়ালি খতিয়ে দেখেন না কোনো কিছু। এই গতকালকে সেনাপ্রধান যে ভাষণ দিয়েছে অফিসারকে, এটা স্পষ্ট যে উনার ওই ধরনের কোনো দুরভিসন্ধমূলক কিছু না, যেটা অপপ্রচার হচ্ছে। তাহলে উনি বলতেন না যে আমাদের বিজয় হলো যে আমরা এই সরকারকে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে দিয়ে সহায়তা করে আমরা ব্যারাকে ফিরে আসব। তো ইমার্জেন্সির ধোয়াটাও মিথ্যা। আর উনি যদি একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের কথা বলেন, তাহলে ওই আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা মিথ্যা। এবং এটা বাস্তব নয় যে উনি মনের ভিতরে একটা রেখে অফিসারকে অন্যরকম বক্তৃতা দিয়ে আবার পরবর্তী ওটা তাদেরকে দিয়ে বাস্তবায়ন করাবে ওনার দুরভিসন্ধি। এত বাস্তব কথা নয় যে আমি যে বাহিনী কমান্ড করছি আমার মনের মধ্যে একটা দুরভিসন্ধি আছে, না বলে আমি তাদেরকে অন্য কথা বললাম, কিন্তু তাদেরকে দিয়ে আবার ওই দুরভিসন্ধি বাস্তবায়ন করানো এটা তো সম্ভব, বাস্তব না। আমি জানি না অন্তর্যামী আল্লাহ তার অন্তরে কী আছে। এনাঘর যে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নয়,
হ্যাঁ, সেনাবাহিনীর অসাধু অফিসার জড়িত থাকতে পারে, কিন্তু এটার জন্য সেনাবাহিনীকে দোষারোপ করা তো অনৈতিক। সেনাবাহিনী বাহিনী হিসাবে কিছু করেনি। সেনাবাহিনীর অফিসার র্যাবে গিয়েছে, এনএসআইতে গিয়েছে, ডিজিএফআই গিয়েছে, এবং তারা তাদের পছন্দের লোকজনকে পোস্টিং করেছে। তারা হয় আওয়ামী পরিবারের, অথবা গোপালগঞ্জ বাড়ি, অথবা বৃহত্তর ফরিদপুর বাড়ি, অথবা আওয়ামী লোকজনের, আওয়ামী নেতাকর্মীদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে। আমি নাম বললে অনেক নাম বলতে পারবো, আমি নাম বলতে চাই না। এগুলোই তারা বেছে 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 নিয়েছে, এবং তাদেরকে তারা প্রলোভিত করেছে। তারা কেউ অসাধু উপায়ে টাকা নিচ্ছে, তারা কেউ পদ পদবীর জন্য, পোস্টিংয়ের জন্য, তার ক্ষমতার জন্য তারা অন্যায় কাজ করেছে। কিন্তু এই সার্বিক সেনাবাহিনীর যে জনবল, তার তুলনায় এদের সংখ্যা কত? তো তাদের সংখ্যার কারণে আপনি সেনাবাহিনীকে কেন পুরো একটা বাহিনী হিসেবে বদনাম করবেন? যে সেনাবাহিনী এই দেশের গৌরবের অংশ। সারা বিশ্বে সেনাবাহিনীকে মানুষ, বাংলাদেশকে চিনেছে বহুলাংশে এই সেনাবাহিনী দিয়ে। আমি যখন কাজ করেছি ইউএনে, বহু দেশের অফিসার সেনাবাহিনীর নাম, বাংলাদেশের নামই শুনিনি, অথচ আমাদের কর্মকাণ্ড তারা দেখেছে যে আমরা অধিকাংশ সেনাবাহিনীর অফিসার থেকে আমাদের অফিসারদের কর্মকাণ্ড ভালো। অধিকাংশ দেশের মানে সেনাবাহিনী থেকে আমাদের সেনাবাহিনীর পারফরমেন্স ভালো ওখানে। তো এই সেনাবাহিনীকে বিতর্কিত করার কোনো সুযোগ নাই। আপনি দেখেন একটা কথা বলতেন, বেসামরিক প্রশাসন তারা কি করেছে? সাধারণত তারা বেসামরিক প্রশাসন আপনি যদি বলেন কত পার্সেন্ট ভাবে আপনি ঘুষ খায় না, কত পার্সেন্ট ভাবে দেশ বিরোধী কাজ করে নাই এই গত 15-16 বছর? 96-এ মহিউদ্দিন খান আলমগীর সে জনতার মঞ্চ করেনি, ওইটা কি বিদ্রোহ সামিল না? তো বেসামরিক প্রশাসনকে কাউকে একটা কথা বলতে শুনেন, একটা কথা বলতে শুনেন যে বেসামরিক প্রশাসন এই করেছে, পুলিশ এই করেছে? পুলিশকে নিয়ে কয়জন কয়টা গালি দেয়? তো কেন গালি দেয় না, কেন গালি দেয় না আমি এটা বলছি না, কাউকে গালি দেওয়া উচিত না। আমরা তো বাঙালি হয়েছে, আমরা সমালোচনা প্রবণ জাতি, আমরা আবেগী জাতি, হুজুগে জাতি। কি শুনলাম এটা যাচাই না করি আমরা। আপনি দেখেন, আমি হোয়াটসঅ্যাপ করে দেখাতে পারবো, শত শত আছে। আমি একটা পেলাম, সাথে সাথে এটা কত তাড়াতাড়ি আমি 100 জনের কাছে পাঠাবো। সত্য মিথ্যা আমি যাচাই করি না, অথচ এর কোরআন হাদিসে নিষেধ আছে। হাদিসে নিষেধ আছে যে একটা জিনিসকে জানলো বা শুনলো, এটা যাচাই না করে প্রচার করা মিথ্যা বলার শামিল। কোরআনে আছে মিথ্যাবাদী মুনাফেক, হাদিসে মিথ্যাবাদী মুনাফেক, কোরআনে আছে মুনাফেক জাহান্নামে যাবে। তো আমরা তো এগুলো নিয়ে চিন্তা করি না, আমরা পাঠিয়ে দিই। আর সেনাবাহিনীকে বিতর্কিত করার পেছনে ভারতের অগ্রণী ভূমিকা আছে। আমি এর জন্য খুব আশান্বিত যে আমার বাবা যেটা 54 বছর আগে বলেছিলেন যে ভারতের আধিপত্যবাদের কারণে আমি ভারতের সাহায্য নিয়ে মুক্তিযুদ্ধ করতে চাই না, আমি অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলাম। তো আজকে দেখেন আপনি বাংলাদেশের বাস্তবতায়, যদি ঢাকার বাইরে আপনি বিভিন্ন বিভাগীয় শহরগুলিতে যান, গিয়ে দেখেন উন্নয়নের কত আকাশ পাতাল বেশকম। 71 সালে কিন্তু ওই পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান এত বেশকম ছিল না। এখন যদি আপনি উত্তরবঙ্গ স্বাধীনতা আন্দোলন শুরু করে, আপনি বাংলাদেশের একজন দেশপ্রেমিক নাগরিক, আপনি রাজি হবেন? সিলেট যদি আন্দোলন করে আপনি রাজি হবেন? বরিশাল আন্দোলন করে আপনি রাজি হবেন? তো একটা দেশপ্রেমিক হিসাবে আমার দেশে একটা খণ্ড ভেঙে চলে যাক, এটা রাজি না হওয়ার মধ্যে কোনো তো অপরাধের কোনো কিছু নাই। যারা 71 সালে অপরাধ করেছে তাদের অবশ্যই সাজা পাওয়া উচিত। 25 তারিখে ওনার সাক্ষাৎকার আছে, আমাদের ভিডিও ক্লিপ আছে, নো ইন্ডিপেন্ডেন্স স্পষ্ট বলেছে।